12ই সেপ্টেম্বর 2025 গোয়ালিয়রের রূপসিং স্টেডিয়াম রোডের এক কোণে একটি ছোট লেবু শরবতের দোকান। ঘড়িতে তখন ঠিক বেলা 11টা বেজে 45 মিনিট। রাস্তার গরমে হাঁপিয়ে ওঠা কিছু পথচারী দোকানের সামনে দাঁড়িয়ে তৃষ্ণা মেটাচ্ছিলেন। ঠিক সেই ভিড়ের মধ্যেই দাঁড়িয়েছিলেন আনুমানিক 35 থেকে 40 বছর বয়সী এক ব্যক্তি। তার হাতে শরবতের গ্লাস থাকলেও পুরো মনোযোগ ছিল রাস্তার দিকে। তার অস্থির পায়চারি আর তীক্ষ্ণ দৃষ্টি ছিল অস্বাভাবিক। সে যেন রাস্তার প্রতিটি যানবাহনকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছিল, যেন বিশেষ কারোর প্রতীক্ষায় আছে। ব্যস্ত শহরের সেই তপ্ত দুপুরে সাধারণ পথচারীরা বিষয়টিকে খুব একটা গুরুত্ব দেয়নি। কিছু সময় অতিক্রান্ত হওয়ার পর রাস্তা দিয়ে একটি অটোরিকশাকে ধীর গতিতে এগিয়ে আসতে দেখা যায়। অটোটি কাছে আসতেই সেই ব্যক্তি ওই শরবতের গ্লাসটি নামিয়ে রেখে রাস্তার মাঝপথে এগিয়ে যায়। তাকে দেখে উপস্থিত জনতা ভেবেছিল হয়তো তিনি যাত্রী হিসাবে অটোটিতে উঠতে চাইছেন, কিন্তু সেই ভাবনার রেশ কাটতে না কাটতেই মুহূর্তের মধ্যে পরিস্থিতি বিভীষিকাময় হয়ে ওঠে। নিজের পোশাকের আড়াল থেকে তিনি বের করে আনেন একটি দেশি। কিছু বুঝে ওঠার আগেই অটোর পেছনের ছিটে বসে থাকা এক নারীকে লক্ষ্য করে অন্তত কাছ থেকে পরপর 5টি গুলি চালানো হয়। ওই তীব্র শব্দে মুহূর্তের মধ্যে এলাকাটি স্তব্ধ হয়ে যায়। অটোর চালক এবং পাশে থাকা অন্যান্য আরোহী আতঙ্কে গাড়ি থেকে নেমে প্রাণ ভয়ে দৌড়ে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন সেই নারী, কিন্তু সেই বন্দুকধারী পালানোর কোনো চেষ্টাই করলেন না, বরং নিথর পাশে দাঁড়িয়ে পকেট থেকে বের করলেন একটি মোবাইল ফোন, অন করলেন ফেসবুক লাইভ। কয়েক হাজার ভার্চুয়াল দর্শকের সামনে এক উন্মত্ত আক্রোশে চিৎকার করে বলতে শুরু করলেন তার জীবনের জমে থাকা দীর্ঘ ক্ষোভ আর প্রতারণার কথা। তার প্রতিটি কথায় যেন ঝরে পড়ছিল তীব্র ঘৃণা। কিন্তু কিছু সময় পর যখন পুলিশ ঘটনাস্থলে পৌঁছালো, তখন সেখানে থাকা সেই ব্যক্তি আত্মসমর্পণ করার বদলে আরও হিংস্র হয়ে ওঠে। তার হাতের পিঠ উঁচিয়ে তিনি পুলিশ কর্মকর্তাদের হুমকি দিতে থাকেন। কখনো কখনো নিজেকে শেষ করে দেওয়ার কথা বলেন, আবার কখনো পুলিশের উপরেও গুলি চালানোর ইঙ্গিত দিতে থাকেন। প্রায় আধ ঘন্টার এই শ্বাসরুদ্ধ নাটকীয়তার শেষে পুলিশ পরিস্থিতির গুরুত্ব বুঝে টিয়ার গ্যাস বা কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। ধোঁয়ায় আচ্ছন্ন সেই ব্যক্তি যখন দিশেহারা, ঠিক তখনই ভিড়ের ভেতর থেকে আসা পাথরের আঘাত এবং পুলিশের তৎপরতায় তাকে কাবু করা সম্ভব হয়। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। আটক করার পর সেই ব্যক্তিকে থানায় নিয়ে যাওয়া হয়, কিন্তু লকআপের অন্ধকার প্রকোষ্ঠেও তার উত্তেজনা কমছিল না। সে বারবার উচ্চস্বরে পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে একটাই কথা বলে যাচ্ছিল, আমার কোনো দোষ নেই, আমাকে ফাঁসানো হয়েছে। ওই নারী আমার বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রের জাল বুনছিল। আমি যা করেছি তা কেবল পরিস্থিতির চাপে পড়ে করেছি। তবে একজন পেশাদার তদন্তকারীর কাছে অপরাধীর এমন আবেগপ্রবণ আর্তনাদ খুব একটা গুরুত্ব পায় না। পুলিশ জানতো যে এই হত্যাকাণ্ডের শেকড় অনেক গভীরে রয়েছে। তদন্তের প্রাথমিক পদক্ষেপ হিসাবে পুলিশ নিহত নারীর পরিচয় শনাক্ত করে তার স্বামীর ঠিকানায় খবর পাঠায়। কিন্তু পুলিশের জন্য অপেক্ষা করছিল এক অদ্ভুত অভিজ্ঞতা। স্ত্রীর মৃত্যু সংবাদ শোনার পর সেই ব্যক্তির মধ্যে শোকের কোনো চিহ্ন দেখা গেল না, বরং তার চোখে মুখে ফুটে উঠল এক ধরনের নিস্পৃহতা। তিনি এই মামলা বা তার স্ত্রীর ব্যাপারে কোনো কথাই বলতে আগ্রহী ছিলেন না, যেন বহু বছর আগেই তিনি এই নারীর সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে মানসিক শান্তি খুঁজে নিয়েছেন। তার এই অস্বাভাবিক নীরবতাটাই পুলিশকে ভাবিয়ে তোলে। তখন পুলিশ বুঝতে পারে এই নারীর অতীত সাধারণ কোনো গৃহবধূর গল্পের মতো সহজ নয়। থানায় ফিরে এসে তদন্তকারী দল যখন সেই নারীর নথিপত্র এবং পুরনো রেকর্ডগুলো খতিয়ে দেখতে শুরু করে, তখন একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসতে থাকে। পুলিশ জানতে পারে এই নারী মাত্র কয়েক বছর আগেই জেল থেকে মুক্তি পেয়েছে। প্রায় দীর্ঘ 4.5 বছর তাকে কারাগারের অন্ধকার কুটুরিতে আটকে রাখা হয়েছিল। আর কোনো ছোটোখাটো অপরাধও নয়, বরং একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ডের অভিযোগে তাকে কারাবাস দেওয়া হয়েছিল। কে ছিল এই নারী? অবশ্য পুলিশের নথিতে তার নাম পাওয়া যায় নন্দিনী। কিন্তু একজন সাজাপ্রাপ্ত আসামি হওয়ার পর নন্দিনী কিভাবে আবার এই পরিস্থিতির কেন্দ্রে চলে এলেন তা আমাদের জানাটা জরুরি।
ওয়েলকাম, আমি শাহিদ। প্রিয় দর্শক, আজ আপনাদের সামনে এমন এক সত্য ঘটনার কথা তুলে ধরব যা শোনার পর হয়তো আপনাদেরও বিশ্বাসের ভিত নড়ে উঠবে। রাস্তার মাঝখানে প্রকাশ্যে গুলি, এটি কেবল একটি অপরাধের শেষ দৃশ্য ছিল, কিন্তু এই দৃশ্যের পিছনে লুকিয়ে আছে বছরের পর বছর ধরে চলা এক মনস্তাত্ত্বিক খেলা, যেখানে ভালোবাসা, বিশ্বাসঘাতকতা আর প্রতিহিংসা একে অপরের সাথে মিশে গেছে। এই ঘটনার পরতে পরতে এমন কিছু মোড় আছে যা আপনাকে ভাবাবে যে আমরা যাদের খুব আপন বলে ভাবি তাদের ভিতরেই কি অন্য কোনো সত্তা লুকিয়ে থাকতে পারে। কেন একজন সাধারণ মানুষ হয়ে ওঠে খুনি, আর কেনই বা একজন সাধারণ নারী জড়িয়ে পড়েন অপরাধের এক অনন্তহীন চক্রে। এই জটিল রহস্যের জট খুলতে এবং এই রক্তক্ষয়ী পরিণতির মূল কারণ জানতে আমাদের আজকের এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখতে হবে। আর হ্যাঁ, এই ঘটনাটি যদি আপনাদের ভালো লাগে এবং আমাদের এই অনুসন্ধান আপনাদের পছন্দ হয়, তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং এই ধরনের আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন এবার আমরা সময়ের চাকা পিছনে ঘুরিয়ে পিছনের দিকে চলে যাই। আমরা জানার চেষ্টা করি আসলে কে ছিল এই নন্দিনী। তার জীবনটা কি সব সময়ের জন্য এমনটাই ছিল, নাকি কোনো এক বিশেষ মুহূর্ত তাকে এই অন্ধকার পথে নিয়ে এসেছিল? চলুন জেনে নেওয়া যাক নন্দিনীর জীবনের সেই অজানা ইতিহাস। নন্দিনীর এই জীবন কাহিনীটার শুরুটা হয়েছিল আর 5টা সাধারণ মেয়ের মতোই। মধ্যবিত্ত পরিবারের শান্ত পরিবেশে বড় হওয়া নন্দিনী ছোটবেলা থেকেই কিছুটা চঞ্চল এবং উচ্চ আকাঙ্ক্ষী ছিল। তবে তার এই চঞ্চল স্বভাবের আড়ালে যে এক অস্থির মন লুকিয়েছিল তা হয়তো কেউ আজ করতে পারেনি। পড়াশোনা শেষ করার আগেই পরিবারের চাপে এবং সামাজিক রীতি মেনে নন্দিনীর বিয়ের তোড়জোড় শুরু করা হয়। অবশ্য এটি কোনো প্রেমের বিয়ে ছিল না, বরং সম্পূর্ণ পারিবারিকভাবে দেখাশোনা করে একটি বিয়ে ঠিক করা হয়। পাত্রের নাম ছিল গতিরাম কেভাট। গতিরাম ছিলেন অত্যন্ত সাধারণ এবং শান্ত স্বভাবের মানুষ। স্থানীয় পর্যায়ে ছোটখাটো কাজ করে তিনি জীবিকা নির্বাহ করতেন। সমাজের চোখেও গতিরাম ছিলেন একজন আদর্শ জীবনসঙ্গী, পরিশ্রমী, সৎ এবং ঘরে থাকা একজন মানুষ। একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যেই নন্দিনী আর গতিরামের সংসারের জীবন শুরু হয়। বিয়ের শুরুর দিনগুলোতে সবকিছু স্বাভাবিক আর সুন্দর মনে হলেও তলে তলে এক অদ্ভুত অস্বস্তি দানা বাঁধছিল। একদিকে ছিলেন সাদাশীতে গতিরাম, যার পৃথিবী ছিল তার কাজ আর সংসারকে ঘিরে, আর অন্যদিকে ছিল নন্দিনী, যার আকাশ ছোঁয়া আকাঙ্ক্ষার কাছে এই সাধারণ জীবনটা খুব দ্রুতই একঘেয়ে হয়ে উঠতে শুরু করে। আর ঠিক এই একঘেয়ামি থেকেই নন্দিনীর জীবনের সেই অন্ধকার মোড়ের সূচনা হয়, যা তাকে পরবর্তীতে এক বিধ্বংসী পরিণতির দিকে নিয়ে যাবে। সংসারের বাধা নিয়মের মধ্যে থাকতে থাকতে যখন নন্দিনীর মনে দম বন্ধ হওয়ার মতো অনুভব হচ্ছিল, ঠিক তখনই সেই বন্ধ জীবনে এক ঝলক নতুন হাওয়ার মতো প্রবেশ ঘটে ছোটু কেভাটের। ছোটু ছিলেন গতিরামের অনেক দিনের ঘনিষ্ঠ বন্ধু। কাজের দরকারে বা শুধু আড্ডা দেওয়ার জন্যই হোক, গতিরামের বাড়িতে তার নিয়মিত আসা যাওয়া ছিল। গতিরাম সহজ সরল বিশ্বাসে তার এই বন্ধুটিকে নিজের পরিবারের একজন সদস্য হিসাবেই ভাবতেন। কখনো বাজার করে দেওয়া, কখনো বাড়ির ছোটখাটো কাজে সাহায্য করা, এভাবেই ছোটু নন্দিনীর দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে। শুরুটা হয়েছিল একেবারে সাধারণভাবেই। সকালের ফাঁকা সময়ে চা খেতে খেতে হালকা হাসি মজা করা, কিংবা গতিরাম বাড়ি না থাকলে সামান্য গল্প করা। কিন্তু নন্দিনীর ভিতরে জমে থাকা সেই অসম্পূর্ণ চাওয়া আর নতুন কিছু পাওয়ার ইচ্ছা ছোটুর এই সঙ্গকে ধীরে ধীরে অন্যদিকে নিয়ে যেতে থাকে। গতিরাম যখন সংসার চালানোর জন্য বাইরে কঠোর পরিশ্রম করতেন, তখন তার নিজের ঘরের ভেতরেই তৈরি হচ্ছিল এক গোপন সম্পর্কের জাল। কয়েক মাসের মধ্যেই তাদের মধ্যে এক গভীর অবৈধ সম্পর্কের সৃষ্টি হয়। তবে নন্দিনীর মনে সেই অস্থির স্বভাব এখানেই সমস্যা তৈরি করে দেয়। ছোটুর সাথে কয়েক মাসের এই নতুন সম্পর্ক যখন ধীরে ধীরে আবার একঘেয়ে হয়ে উঠল, ঠিক তখনই নন্দিনীর জীবনে আসে আর এক নতুন মানুষ, যার নাম নিমলেশ সেন। নিমলেশ ছিল ছোটুর থেকে সম্পূর্ণ আলাদা। স্বভাবে কিছুটা বুদ্ধিমান, আধুনিক জীবনযাপনে অভ্যস্ত এবং অনেকটাই বেপরোয়া। নিমলেশের এই আত্মবিশ্বাসী আর খোলামেলা স্বভাব নন্দিনীকে এতটাই টানতে শুরু করে যে
সে খুব দ্রুত ছোটুকে ছেড়ে নতুন এক আকর্ষণের দিকে এগিয়ে যেতে শুরু করে। কিন্তু নন্দিনী তখনও বুঝতে পারেনি নিমলেশের সাথে এই নতুন পরিচয় তাকে শুধু আরেকটি সম্পর্ক নয়, বরং এক ভয়ঙ্কর অন্ধকারের পথে এবং শেষ পর্যন্ত কারাগারের কঠিন বাস্তবতার দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়, নন্দিনী কি এখানেই থেমে গিয়েছিল? না, তার এই সম্পর্কের খোঁজ এখানেই শেষ হয়নি, বরং এরপরে যা ঘটতে যাচ্ছিল তা শুনলে আপনি বুঝতে পারবেন নন্দিনী আসলে কোনো শান্ত স্থির জীবন চাইছিল না, বরং সবসময় নতুন উত্তেজনার খোঁজে ছিল। এই ঘটনাটা শেষ পর্যন্ত দেখলেই আপনার কাছে পুরো ছবিটা পরিষ্কার হয়ে যাবে। সময়টা ছিল যখন নিমলেশের সাথে তার সম্পর্ক বেশ গভীর হয়ে উঠেছে, কিন্তু তারপরেও নন্দিনীর মন যেন অন্য কারোর অপেক্ষায় ছিল। একদিন কোনো কাজের জন্য বাড়ির বাইরে বেরিয়ে হঠাৎ তার নজর পড়ে এক যুবকের উপরে। তার নাম ফিরোজ খান। ফিরোজ ছিল নিমলেশ বা ছোটুর থেকে একেবারেই আলাদা। তার চলাফেরা, পোশাক, স্টাইল সব কিছুতেই ছিল এক আলাদা ঝলক। তার হাতে ছিল দামি ঘড়ি, পকেটে ছিল নতুন মডেলের স্মার্টফোন, আর চলাফেরার জন্য ছিল দ্রুতগতির সেই স্টাইলিশ বাইক। তার এই চকচকে জীবনযাপন আর আত্মবিশ্বাসী আচরণ খুব দ্রুতই নন্দিনীর মন কেড়ে নেয়। যেভাবে একসময় সে গতিরামের বন্ধু ছোটুকে ভুলে গিয়ে নিমলেশের দিকে ঝুঁকেছিল, ঠিক সেভাবেই এবার তার মন ঘুরে যায় ফিরোজের দিকে। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা যায়। এবার সে পুরোপুরিভাবে নিমলেশকে তার জীবন থেকে সরিয়ে দেয়নি। একদিকে নিমলেশের সঙ্গে তার সম্পর্ক চলতে থাকে, আর অন্যদিকে সবার অজান্তে সে ফিরোজের সঙ্গেও গোপনে ঘনিষ্ঠ হয়ে ওঠে। একই সঙ্গে দুই দিক সামলানোর এই খেলাটা নন্দিনীর কাছে যেন এক নতুন রোমাঞ্চ হয়ে দাঁড়ায়। সে যেন এই ঝুঁকির মধ্যেই এক ধরনের আনন্দ খুঁজে পাচ্ছিল। কিন্তু নিমলেশ তখনও জানতো না, তার অজান্তেই তার চোখের আড়ালে নন্দিনী আর ফিরোজের সম্পর্ক পরপর গভীর হয়ে উঠছিল। আর এই ত্রিকোণ সম্পর্ক, যেখানে বিশ্বাস, লুকোচুরি, প্রতারণা সবকিছুই একসঙ্গে মিশে গিয়েছিল, এবং খুব দ্রুতই এই সম্পর্কটা এমন এক ভয়ঙ্কর দিকে এগোতে শুরু করলো যার পরিণতি আর কেউ ঠেকাতে পারবে না। নন্দিনী হয়তো ভেবেছিল এই দুই নৌকায় পা দিয়ে চলার খেলাটা সে খুব সহজেই চালিয়ে যেতে পারবে, আর কেউ কোনোদিনও তার এই গোপন জীবন সম্পর্কে কিছুই বুঝতে পারবে না। কিন্তু বাস্তবটা এতটাও সহজ ছিল না। প্রতিটি মিথ্যার একটা নির্দিষ্ট সময় থাকে, আর শেষ পর্যন্ত সেই মিথ্যাই একদিন সবার সামনে চলে আসে। আর ঠিক সেটাই হলো নন্দিনীর ক্ষেত্রেও। যে ভয়টা সে কোনোদিন ভাবেনি, সেটাই সত্যি হয়ে দাঁড়ালো। নিমলেশ কোনো একটি কারণে নন্দিনী এবং ফিরোজের এই গোপন সম্পর্কের কথা জেনে যায়। এই সত্য সামনে আসতেই সবকিছু এক মুহূর্তে বদলে যায়। শুরু হয় তীব্র অশান্তি আর উত্তেজনা। নিমলেশ শুধু বিষয়টা জানতেই পারেনি, সে সরাসরি নন্দিনীকে হুঁশিয়ারি দেয়। নিমলেশ স্পষ্ট জানিয়ে দেয় যে নন্দিনী কিভাবে তাকে ঠকিয়ে ফিরোজের সাথে সম্পর্ক করছে, সেই সব কিছুই সে সবার সামনে প্রকাশ করে দেবে। শুধু তাই নয়, সে বলে এই সত্যটা নন্দিনীর স্বামী গতিরাম থেকে শুরু করে পুরো সমাজের মধ্যে তুলে ধরবে। আর এই কথাগুলোই নন্দিনীর মনে ভয় ঢুকিয়ে দেয়। সে বুঝতে পারে নিমলেশ বেঁচে থাকলে তার সাজানো জীবন মুহূর্তের মধ্যেই ভেঙে যাবে। আর এখান থেকেই ভয় আর জেদের মধ্যে পড়ে নন্দিনী তখন একটা ভয়ঙ্কর সিদ্ধান্ত নেয়। সে একান্তে ফিরোজের সাথে কথা বলে এবং দুজন মিলে একটি মারাত্মক পরিকল্পনা করে। সেই পরিকল্পনার একটাই লক্ষ্য ছিল নিমলেশকে চিরতরে সরিয়ে দেওয়া। আর কিছুদিনের মধ্যেই তারা সুযোগও পেয়ে যায়, আর একদম ঠান্ডা মাথায় নন্দিনী আর ফিরোজ মিলে নিমলেশকে হত্যা করে ফেলে। নন্দিনী ভেবেছিল নিমলেশ মারা গেলে তার সব সমস্যা শেষ হয়ে যাবে, আর তার জীবনের এই কালো অধ্যায়ও চিরদিনের জন্য চাপা পড়ে যাবে। কিন্তু আইনকে ফাঁকি দেওয়া অতটাও সহজ নয়, সেটা খুব দ্রুতই নন্দিনী বুঝতে পারে। পুলিশ তদন্ত শুরু করার পর একে একে সমস্ত প্রমাণ পুলিশের সামনে আসতে থাকে। ফোনের কল লিস্ট এবং অন্যান্য সব তথ্য মিলিয়ে পুলিশ নিশ্চিত হয়ে যায় এই খুনের পিছনে রয়েছে নন্দিনী এবং ফিরোজ। শেষ পর্যন্ত পুলিশ তাদের দুজনকেই গ্রেপ্তার করে, আর নন্দিনীর জীবন থেমে যায় কারাগারের অন্ধকার প্রকাষ্ঠের ভিতরে। প্রিয় দর্শক, এখানেই আপনাদের মনে হতে পারে গল্পটা এখানেই শেষ, কিন্তু আসলে গল্পটা তো এখান থেকেই শুরু।
কারণ জেলের সেই দীর্ঘ 4.5 বছর কাটানোর পর নন্দিনী যখন আবার বাইরে বেরিয়ে আসে, তখন তার জন্য অপেক্ষা করছিল আরও এক নতুন অধ্যায়। প্রিয় দর্শক, আপনাদের কি মনে হয়, জেল থেকে বার হওয়ার পরে সে কি নিজের ভুল বুঝতে পেরেছিল, নাকি তার ভিতরে জমে উঠেছিল আরো ভয়ঙ্কর প্রতিশোধ? দেখতে থাকুন, কারণ নন্দিনীর জীবনের আসল নাটকীয়তা এখনো অনেকটাই বাকি। তো চলুন জেনে নেওয়া যাক। 2022 সাল। দীর্ঘ 4.5 বছর কারাগারের অন্ধকারে কাটানোর পর নন্দিনী যখন আবার মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে শুরু করলেন, তখন তার চারপাশের পৃথিবীটা অনেকটাই বদলে গেছে। জেল থেকে বের হওয়ার পর তিনি চেয়েছিলেন তার প্রথম স্বামী গতিরাম কেভাটের কাছে ফিরে যেতে, কিন্তু ততদিনে গতিরাম তার জীবন থেকে নন্দিনী নামের সেই অধ্যায়টা চিরতরে মুছে ফেলেছেন। পরিবারের কাছেও তার আর কোনো জায়গা ছিল না। খুনের অপবাদ লাগানো মেয়েকে আপন করে নেওয়া সাহস বা ইচ্ছা কোনোটাই তাদের ভিতরে ছিল না। অসহায় অবস্থায় নন্দিনী তখন নতুন করে জীবন শুরু করার সিদ্ধান্ত নেয়। থাকার জন্য গোয়ালিয়রে একটি ছোট্ট ঘর ভাড়া নেয় এবং নিজের খরচ চালানোর জন্য কাজ খুঁজতে শুরু করে। কিন্তু ভাগ্য যেন তাকে আবারও সেই পুরনো পথের দিকেই টেনে নিয়ে যাচ্ছিল। এই একাকিত্বের মাঝেই তার জীবনে আসে নতুন একজন মানুষ, যার নাম অরবিন্দ ঠাকুর। অরবিন্দ পেশায় একজন সফল সরকারি ঠিকাদার ছিলেন। তাদের মধ্যে পরিচয় শুরু হয় সোশ্যাল মিডিয়া থেকে। ফেসবুকে কথা বলা দিয়ে শুরু হওয়া সেই যোগাযোগ খুব দ্রুতই ফোনে কথা আর সামনাসামনি দেখা করার দিকে এগিয়ে যায়। অরবিন্দ নন্দিনীর অতীত সম্পর্কে পুরোপুরি জানতেন না, আর নন্দিনীও তার এই অন্ধকার জীবনটা খুব কৌশলে লুকিয়ে রাখে। অরবিন্দের ব্যক্তিত্ব আর তার আর্থিক সচ্ছলতা নন্দিনীকে আবারও এক রঙিন জীবনের স্বপ্ন দেখাতে শুরু করে। জেল থেকে বের হওয়ার মাত্র 1 বছরের মধ্যেই, অর্থাৎ 2023 সালে, নন্দিনী আর অরবিন্দ তাদের সম্পর্ককে বিয়ের মাধ্যমে পাকাপাকি করার সিদ্ধান্ত নেয়। কোনো বড় আয়োজন ছাড়াই গোয়ালিয়রের একটি আর্য সমাজ মন্দিরে তারা চুপচাপ বিয়ে করে ফেলে। বিয়ের পর তারা শহরের একটি ভাড়া বাড়িতে নতুন সংসার শুরু করে। বাইরে থেকে দেখলে সবকিছু স্বাভাবিক আর সুখের মতোই লাগছিল, কিন্তু এই সম্পর্কের ভেতরেই লুকিয়ে ছিল এক বড় সত্য। অরবিন্দ আসলে অবিবাহিত ছিলেন না। গ্রামের বাড়িতে তার প্রথম স্ত্রী এবং তার 2 সন্তান ছিল, যে বিষয়টি তিনি নন্দিনীর কাছ থেকে পুরোপুরি লুকিয়ে রেখেছিলেন। অন্যদিকে নন্দিনীও তার অতীতের সেই অপরাধের অধ্যায়টা অরবিন্দের সামনে প্রকাশ করেনি। দুজনেই একে অপরের কাছে এই বড় সত্য গোপন রেখে এই সম্পর্ক গড়ে তুলছিল। দুটো বড় মিথ্যার উপরে দাঁড়িয়ে থাকা এই সংসার বাইরে থেকে যতই ঠিকঠাক মনে হোক না কেন, ভেতরে ভেতরে সেখানে তৈরি হচ্ছিল এক অদৃশ্য চাপ। কিছুদিন সবকিছুই ঠিকঠাক চললেও খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছিল নন্দিনীর জীবনের সবচেয়ে ভয়ঙ্কর এবং রক্তক্ষয়ী অধ্যায়। অরবিন্দের সঙ্গে ঘরোয়া বিবাদ যখন ধীরে ধীরে চরমে পৌঁছাচ্ছিল, ঠিক তখনই নন্দিনীর জীবনে প্রবেশ করে আর এক নতুন মানুষ, যার নাম অঙ্কুশ পাঠক। পেশায় সে ছিল একজন ইলেকট্রিশিয়ান। অঙ্কুশ দিল্লি থেকে গোয়ালিয়রে এসেছিলেন একটি বিশেষ কাজের জন্য। নন্দিনীর সঙ্গে তার পরিচয়ও হয়েছিল সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই। অবশ্য শুরুতে অঙ্কুশকে শুধু একজন বন্ধু বা কঠিন সময়ে পাশে থাকা মানুষ হিসাবেই দেখছিল নন্দিনী, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তাদের মধ্যে কথা বলা বাড়তে থাকে। দীর্ঘ সময় ফোনে কথা বলা, মাঝে মধ্যে দেখা করা, এসব বিষয় খুব দ্রুতই অরবিন্দের চোখে পড়ে যায়। অরবিন্দের মনে সন্দেহ তৈরি হতে শুরু করে। সে বিশ্বাস করতে থাকে যে অঙ্কুশ আর নন্দিনীর সম্পর্ক শুধুই বন্ধুত্বের মধ্যে সীমাবদ্ধ নেই। নন্দিনী যখনই অঙ্কুশের সঙ্গে দেখা করে বাড়িতে ফিরত, অরবিন্দের রাগ, সন্দেহ আর একের পর এক প্রশ্ন তাদের জীবনকে অশান্ত করে তুলত। অঙ্কুশকে কেন্দ্র করেই তাদের মধ্যে প্রায় ঝগড়া, হাতাহাতি আর চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যেত। আর এই সন্দেহই ধীরে ধীরে অরবিন্দকে এক অন্ধকার পথে ঠেলে দেয়। সে নন্দিনীকে শিক্ষা দিতে এবং মানসিকভাবে ভেঙে ফেলতে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে নন্দিনীর কিছু আপত্তিকর ছবি তৈরি করে। তারপর সে সেই ছবিগুলো ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার হুমকি দিতে থাকে। সে স্পষ্ট জানিয়ে দেয়, নন্দিনী যদি অঙ্কুশের সাথে সম্পর্ক না ছাড়ে তাহলে তার মান সম্মান নষ্ট করে দেওয়া হবে। কিন্তু নন্দিনীও সহজে হার মানার মানুষ ছিলেন না। 2024 সালের মাঝামাঝি এক রাতে তাদের ঝগড়া ভয়ঙ্কর রূপ নেয়।
অভিযোগ ওঠে রাগের মাথায় অরবিন্দ নন্দিনীকে গাড়ি দিয়ে পিষে মারার চেষ্টা করে। অল্পের জন্য নন্দিনী প্রাণে বেঁচে যায়। এই ঘটনার পর নন্দিনী সরাসরি পুলিশের কাছে যায় এবং অরবিন্দের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা দায়ের করে। এরপরে পুলিশ অরবিন্দকে গ্রেপ্তার করে এবং কিছুদিনের জন্য তাকে জেলে পাঠানো হয়। কিন্তু এখানেই আসে এই গল্পের আরেক নতুন মোড়। কোর্টে মামলা চলাকালীন হঠাৎ করেই নন্দিনী নিজের বায়ান বদলে ফেলে। সে যা বলেছিল সবকিছুই অস্বীকার করে নেয়। আর সেই কারণেই অরবিন্দ খুব দ্রুতই জেল থেকে বাইরে বেরিয়ে আসে। জেল থেকে বাইরে বের হওয়ার পর অবশ্য অরবিন্দ মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়ে এবং তার ভিতরে তখন জমতে শুরু করে তীব্র ক্ষোভ আর প্রতিশোধের আগুন। অন্যদিকে নন্দিনীও বুঝতে পারে যে এই পরিস্থিতিতে গোয়ালিরে থাকা তার জন্য বিপজ্জনক। তাই সে সিদ্ধান্ত নেয় যে সবকিছু ছেড়ে নতুন করে জীবন শুরু করবে। আর এই ভাবনা থেকেই সে দিল্লি যাওয়ার পরিকল্পনা করে এবং এই পরিকল্পনার পর অঙ্কুশের সঙ্গে সে যোগাযোগ আরও বাড়াতে থাকে। অবশেষে একদিন প্রায় কাউকে কিছু না জানিয়েই নন্দিনী নিজের সব জিনিসপত্র ছড়িয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা দেয়। সে ভেবেছিল দিল্লিতে গিয়ে অঙ্কুশের সঙ্গে নতুন করে একটি নিরাপদ জীবন শুরু করতে পারবে, কিন্তু সে জানতো না গোয়ালিরে ফেলে আসা সেই প্রতিশোধের আগুন তার পিছু নিয়েই ধীরে ধীরে দিল্লির দিকেই এগিয়ে আসছে। দিল্লির সে নতুন পরিবেশে গিয়েও নন্দিনীর সেই পুরনো অস্থির স্বভাব আবারও মাথা চাড়া দিয়ে ওঠে। শুরুতে অঙ্কুশের আশ্রয়ে সবকিছুই ঠিকঠাক মনে হলেও খুব দ্রুতই তাদের সম্পর্কের সমীকরণ বদলে যেতে থাকে। অঙ্কুশ দিল্লির এক ব্যস্ত এলাকায় কাজ করতেন, আর সেই কাজের সূত্রেই তাদের জীবনে প্রবেশ ঘটে কালু নামে এক ব্যক্তির। এরপরে অঙ্কুশের অনুপস্থিতিতে নন্দিনী ও কালুর মধ্যে যোগাযোগ বাড়তে শুরু করে। কালু ছিল দিল্লির স্থানীয় বাসিন্দা। অবশ্য নন্দিনী ও কালুর মধ্যে গড়ে ওঠা এই ঘনিষ্ঠতা অঙ্কুশের চোখ এড়িয়ে যায়নি। যখনই অঙ্কুশ এ বিষয়ে প্রশ্ন তুলতেন, নন্দিনী খুব সহজভাবে বলতেন, কালু তো শুধু আমার একজন ভালো বন্ধু। ঠিক যেভাবে একসময় তিনি গতিরামকে ছোটুর কথা বা নিমলেশকে ফিরোজের কথা বলেছিলেন। কালুর সঙ্গে এই সম্পর্ক যতই বাড়তে থাকে ততই অঙ্কুশের সাথে নন্দিনীর দূরত্ব এবং তিক্ততা বাড়তে থাকে। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে কয়েকবার তাদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে যায়। তবুও নন্দিনী বুঝতে পারছিলেন দিল্লিতে একা থাকা তার জন্য নিরাপদ নয়। বিশেষ করে যখন অরবিন্দ গোয়ালিরের থেকে তাকে বারবার হুমকি দিচ্ছিল। তাই নিজের নিরাপত্তা আর পরিস্থিতি সামলানোর জন্য নন্দিনী আবার অঙ্কুশের সাথে সমঝোতা করার সিদ্ধান্ত নেয়। সে অঙ্কুশকে বোঝাতে শুরু করে যে তাদের আসল সমস্যা কালু নয়, বরং তাদের আসল সমস্যা অরবিন্দ, যে তাদের জীবনকে নরক বানিয়ে তুলেছে। এই কথা শোনার পরে ধীরে ধীরে অঙ্কুশও সেই কথায় রাজি হয়ে যায়। সেপ্টেম্বরের শুরু থেকেই অরবিন্দের ব্ল্যাকমেল করার মাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যায়। সে এআই ব্যবহার করে নন্দিনীর কিছু ব্যক্তিগত ছবি বিকৃতি করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখাতে শুরু করে। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে বুঝে নন্দিনী আর অঙ্কুশ একটি বড় সিদ্ধান্ত নেয়। তারা ঠিক করে তারা আবার গোয়ালিরে ফিরে যাবে এবং পুলিশের সাইবার সেলে অরবিন্দারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করবে। এরপরে আসে 12ই সেপ্টেম্বর 2025। সকাল থেকেই দিনটা ছিল অদ্ভুতভাবে ভারী আর অস্বস্তিকর। পরিকল্পনা অনুযায়ী নন্দিনী ও অঙ্কুশ গোয়ালিরের সাইবার ক্রাইম অফিসে পৌঁছে যায়। সেখানে তারা অরবিন্দারের বিরুদ্ধে ডিজিটাল হ্যারাসমেন্ট এবং ব্ল্যাকমেলিংয়ের সমস্ত তথ্য জমা দেয়। তাদের বিশ্বাস ছিল এবার আইনের সাহায্যে অরবিন্দকে থামানো সম্ভব হবে। দুপুর 11টার কিছু পরে অভিযোগ দায়ের করে তারা যখন অফিস থেকে বের হয় তখন তাদের মুখে অস্থির ছাপ দেখা যাচ্ছিল। অবশ্য তারা বুঝতে পারেনি যে এই স্বস্তিটাই তাদের জীবনের শেষ স্বস্তি হতে চলেছে। এরপরে অফিসের বাইরে থেকে তারা একটি অটোরিকশা ভাড়া করে নেয়। অটোর পিছনের সিটে পাশাপাশি বসেছিল নন্দিনী আর অঙ্কুশ। এরপরে অটোটি যখন রূপ সিং স্টেডিয়াম রোডের সেই লেবু শরবতের দোকানের সামনে পৌঁছায়, ঠিক তখনই রাস্তার মাঝখানে এসে দাঁড়ায় এক অচেনা ছায়ামূর্তি। তার চোখে তখন জ্বলছিল বহু বছরের জমে থাকা ঘৃণা আর প্রতিশোধের আগুন। হাতে থাকা শরবতের গ্লাস নামিয়ে রেখে ধীরে ধীরে সে অটোর দিকে এগিয়ে আসছিল। এই দৃশ্যটা ছিল সেই ভয়ঙ্কর ঘটনার আগের মুহূর্ত। যেন প্রচণ্ড এক ঝড় আসছে, সেই কারণে চারপাশটা একেবারে স্তব্ধ হয়ে গেছে। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন সেই ছায়ামূর্তিটি আসলে কে ছিলেন। অবশ্য সেই ব্যক্তি আর কেউ নন, সে ছিল অরবিন্দ ঠাকুর। এই মানুষটি যে প্রতিশোধের নেশায় অন্ধ হয়ে 12ই সেপ্টেম্বর সেই তপ্ত দুপুরে নিজের হাতে আইন তুলে নিয়েছিলেন।
তারপরে কি ঘটেছিল তা তো আপনারা শুরুতেই দেখেছেন। কিন্তু এই রক্তক্ষয়ী পরিণতির পর আজ আমাদের সামনে কিছু বড় প্রশ্ন এসে দাঁড়িয়েছে। এই পুরো ঘটনাটি যেন আমাদের সমাজের এক অন্ধকার আয়না, যেখানে আমরা দেখতে পাই অস্থিরতা, লোভ আর ভুল সিদ্ধান্ত কিভাবে একের পর এক সাজানো জীবনকে ভেঙে চুরমার করে দেয়। যেমন গতিরামের শান্ত সংসার, নিমলেশের নির্মম পরিণতি, সবকিছুই ধ্বংস হয়ে গেল কিছু ক্ষণিকের মোহ আর ভুল পথ বেছে নেওয়ার কারণে। কিন্তু শেষ পর্যন্ত লাভটা কি হলো? পরিণতিতে নন্দিনীকেও এই পৃথিবী থেকে বিদায় নিতে হলো অত্যন্ত করুণভাবে। বাস্তবতা হলো টাকা বা ধন সম্পত্তি কখনোই স্থায়ী হয় না। আজ যা আছে কাল তা নাও থাকতে পারে। অনেক সময় মানুষ বাহ্যিক সুখ আর বিলাসিতাকে এই জীবনের আসল লক্ষ্য ভেবে বসে, কিন্তু সত্যিটা হলো টাকা দিয়ে হয়তো আরাম কেনা যায়, কিন্তু মনের শান্তি কেনা যায় না। একটা সম্পর্ক টিকে থাকে বিশ্বাসে, সম্মানে আর একে অপরের পাশে থাকার মানসিকতা। বাহ্যিক চাকচিক্য দিয়ে হয়তো কিছুদিন মানুষকে আকৃষ্ট করা যায়, কিন্তু দীর্ঘ পথ চলতে হলে প্রয়োজন একজন সত্যিকারের সঙ্গী, যে ভালো সময়ে পাশে থাকবে তেমনি খারাপ সময়েও হাত ছাড়বে না। এই গল্পটা আমাদের সেই কঠিন সত্যকে মনে করিয়ে দেয় যে সম্পর্কের ভিত্তি যদি মিথ্যা আর স্বার্থের উপর দাঁড়ায় তাহলে তার শেষটা কখনোই ভালো হয় না। তাই প্রশ্নটা আপনাদের কাছেই, ক্ষণিকের মোহ আর আবেগের বশে আমরা কি এমন সিদ্ধান্ত নিচ্ছি যা শেষ পর্যন্ত আমাদের সব কিছুই কেড়ে নিতে পারে? আপনাদের কি মনে হয় এই ঘটনার আসল দায় কার? মানুষ, পরিস্থিতি, নাকি এই দুটো জিনিসই? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সতর্ক থাকবেন এবং অন্যকে বিশ্বাস করার আগে তাকে ভালোভাবে যাচাই করে নেবেন।